আজ আপনাদের ঘুরিয়ে আনবো পুরান ঢাকার নবাব পরিবারের বসতি স্থান আহসান মঞ্জিল থেকে। ঢাকার গুলিস্তান থেকে ঢাকার সদরঘাটগামী যে কোনো গাড়িতে চলে আসতে পারেন আহসান মঞ্জিলে। পুরান ঢাকা বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে ইসলামপুরে অবস্থিত আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলে প্রবেশ করার জন্য আপনাকে জন প্রতি 40 টাকা করে টিকিট কেটে নিতে হবে। এটি অফলাইন অথবা অনলাইনে আপনি ক্রয় করতে পারেন। আপনি যদি সরকারি ছুটির দিন আসেন তাহলে অবশ্যই অফলাইনে থেকে অনলাইনে বেটার হবে। আপনার কাছে যদি কোনো ভারী ব্যাগ থাকে বা কোনো কিছু থাকে তা আপনি সাথে নিয়ে প্রবেশ করতে পারবেন না। তো আপনি গেট থেকে ঢুকে এই জায়গা থেকে এই জায়গাটায় এসে আপনার ব্যাগটা জমা দিতে হবে, সেটা আপনাকে আনসাররাই বলে দিবে। আহসান মঞ্জিল শুধু একটি প্রাসাদই নয়, এটি একটি সময়ের সাক্ষ্য। ইতিহাসকে জানতে হলে, বুঝতে হলে ঘুরে দেখতে হবে এই নিদর্শন। তাই আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো আহসান মঞ্জিলের ইতিহাস, এই মঞ্জিলের নবাবদের বসবাসের সময়কার আসবাবপত্র। নবাব খাজা আলিমুদ্দিন 1852 সালে এই প্রাসাদ নির্মাণ কাজ শুরু করেন এবং এর নির্মাণ কাজ শেষ করেন 1872 সালে। মূলত এই প্রাসাদে নবাব পরিবারের বসবাস ছিল এবং এই প্রাসাদের নাম ছিল আফতাবনগর। পরবর্তীতে ভূমিকম্পের কারণে একটি সংস্কার করা হয় এবং নতুন নাম দেওয়া হয় এই মঞ্জিলের আহসান মঞ্জিল, এবং আহসান মঞ্জিলের অর্থ হচ্ছে সমাপ্তি প্রাসাদ। এই প্রাসাদে শুধু বসবাসের স্থানই ছিল না, ছিল রাজনৈতিক ও সমাজ সংস্কারের কেন্দ্র। ব্রিটিশ শাসনামলে অনেক গুরুত্বপূর্ণ সভা ও সমাবেশ এখানেই বসেছিল। আমি এখন লাইব্রেরি কক্ষে আছি। লাইব্রেরি কক্ষে দেখতে পারবেন এখানে বদ্ধ অবস্থায় দর্পণ আছে, চেয়ার টেবিল আছে, আর এটা হচ্ছে এইখানকার যত বই আছে ওই বইয়ের লিস্ট এই ইটার ভিতরে, এই বুকটার মধ্যে আছে। তাছাড়া এখানে আইন সংক্রান্ত বা যত ধরনের নিয়ম কানুন বা ল আছে এটার বইগুলো এখানে এই রেকে রাখা আছে। পরে এইখানে রাখা আছে। এখানে মোট একটা, দুইটা, তিনটা, চারটা বুকশেল আছে, না আরো আছে, ওই যে ভিতরে 1 2 3, ভিতরে 3টা এবং বাহিরে 4টা, মোট 7টা আছে। তাছাড়া এখানে এই যে বসে পড়ার জন্য টেবিল, চেয়ার এগুলা রাখা আছে, সোফা সেট। লাইব্রেরিতে আরো একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে গিয়ে টাইপিং মেশিন। ওই সময় যে টাইপিং করা হতো যে মেশিন দিয়ে, এই মেশিন দিয়ে টাইপিং করা হতো আগে। এখনকার মতন তো কম্পিউটার ছিল না বা প্রিন্টার ছিল না, ওই টাইমে এই টাইপিং মেশিন দিয়ে টাইপিং করা হতো। আহসান মঞ্জিলের নিদর্শন মুগ্ধ করবে আপনাকে। আহসান মঞ্জিলের সামনে রয়েছে বুড়িগঙ্গা নদী, রয়েছে সুবিশাল মাঠ, বাগান। এই মঞ্জিলে প্রবেশের জন্য সামনে ও পিছনে দরজা রয়েছে, তবে সামনের দিকে সুবিশাল সিঁড়ি যা দিয়ে সরাসরি দোতলায় প্রবেশ করা যায়। বর্তমানে এই মঞ্জিলে প্রবেশ করার জন্য পিছনের দরজা ব্যবহার করা হয়। এই যে প্রবেশ, এই পাশটা দিয়ে আপনি প্রবেশ করবেন, এই পাশেই আহসান মঞ্জিলে প্রবেশ করার দরজা। এই যে এখানে প্রবেশ করার সাইনবোর্ড দেওয়া আছে, এন্ড এই যে একটা সিঁড়ি, তো সিঁড়িটা 3য় তলা পর্যন্ত উঠে গেছে। তো নিচ থেকে 3য় তলা পরে সিঁড়িটার ডিজাইন কিন্তু অমায়িক সুন্দর, লোহার স্টিলের করা, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এবং পাশে যে বিল্ডিং এর জানালাগুলা কাঠ এবং লোহার তৈরি দেখা যাচ্ছে। আহসান মঞ্জিলে প্রবেশ করলেই দেখতে পারবেন মঞ্জিলে প্রথমেই নবাবদের পরিচিতি পর্ব, তারপর ধীরে ধীরে যত ভিতরে প্রবেশ করবেন ততই আপনি হারিয়ে যাবেন এই মঞ্জিলের ইতিহাস ও ঐতিহ্যের ধারায়। আহসানুল্লাহ উনি তার দ্বিতীয় নবাব, এবং তার পরবর্তীতে আছে খাজা সলিমুল্লাহ স্যার। উনিও আহসান মঞ্জিলের একজন নবাব ছিলেন। ওপরে দেখা যাচ্ছে আহসান মঞ্জিলের ছবি, আগে ওপরে, পরবর্তীতে সংস্কারের যে ছবিগুলা। আহসান মঞ্জিলে প্রবেশ করলেই আপনি দেখবেন এখানে একটা রেক রাখা আছে, রেখেই আপনার এখানে ফুলদানি রাখা আছে, নবাবী আমলের ফুলদানি। তা এই যে বোতল, তারপর এটা কাচের তৈরি ধাতব, এটাও কেটলি, তারপরে কেরোসিন বাতি, তারপর এটা একটা চীনামাটির ডিশ। এটা হচ্ছে গিয়ে ল্যাম্প পিলার বা ঝাড়বাতি, এগুলা এখানে রাখা আছে। সামনে যে মাথাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা হাতির মাথা, হাতির কঙ্কাল, এবং সামনে হচ্ছে গরুর যে মাথা এইটা। আমি এখন প্রবেশ করছি আহসান মঞ্জিলের মেমোরিয়াল হসপিটাল। এটা হসপিটাল, এই যে আমার সামনে যে রাখা আছে এটা হচ্ছে হসপিটালের বেড। এখানে রোগীরা শোয়া, এখানে অপারেশন বা যাই হোক করতো। এখানে বেবি রাখার যে, বাচ্চাদের রাখার যে এটা। এখানে চিকিৎসা সরঞ্জাম, ওই সময়কার চিকিৎসা সরঞ্জামের যে জিনিসপত্র আছে ওগুলা এখানে রাখা আছে। 11 নম্বর কক্ষে প্রবেশ করে আমি এখানে দেখতে পেলাম
ওই সময়কার ধাতব জিনিস, মুদ্রা বা রৌপ্য। এটা হচ্ছে দরিয়াই নূর, পৃথিবীর সবচেয়ে দামি হীরাগুলোর মধ্যে একটা। সোনালী বোল্টে রাখা আছে বলা হলো, আসলে আছে কিনা কেউ তা এখনো নিশ্চিত না। আমি এখন দাঁড়িয়ে আছি 20 নম্বর কক্ষে। এই কক্ষে এখানে রাখা আছে ঢাকায় নবাবদের বৈদ্যুতিক চালিত যে জিনিসপত্রগুলো, ওইগুলো। আমার এখানে যে আছে এক প্রকার লাইট শিল্ড, এটা হচ্ছে গিয়া কাচের তৈরি এক প্রকার লাইট শিল্ড, এবং তার পাশে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে কেরাসিন চালিত পাখা। কেরাসিনের সাহায্যে এই পাখা চলতো। ওগুলো হচ্ছে বৈদ্যুতিক পাখা, ওই যে কোনার যে পাখাটা, ওটা হচ্ছে বৈদ্যুতিক পাখা। আর তাছাড়া আমার যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গিয়া ব্যাটারি চালিত হিটার এবং ব্যাটারি চালিত কেটলি বা বৈদ্যুতিক কেটলি যেটাকে বলা হয়। নাচের রুম, যেখানে আর কি নবাবরা নাচ গান বা অনুষ্ঠান পরিচালনা করত। এটা হচ্ছে পিয়ানো, হলগ্রান্ডের একটি পিয়ানো, যেটার দৈর্ঘ্য ৭৭ মিটার এবং প্রস্থ ৫৮ মিটার। এটা কভার করে রাখা হয়েছে, হাত দেওয়া নিষেধ। এবং এইখানে নবাবদের সহযোগী বা যারা আসতো তারা এখানে বসে নাচ গান বিনোদন উপভোগ করত। এবং আমার সামনে যে স্থানটি, সম্ভবত এখানে নবাবরা বসে নাচ গান বা বিভিন্ন ধরনের মুদ্রাশালা উপভোগ করত। এখন যে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ঢাকার ঐতিহ্য। এখনো যদি আপনারা কেউ ঢাকায় আসেন, পুরান ঢাকায় বা গুলিস্তান থেকে পুরান ঢাকার দিক অভিমুখী আসেন, তাহলে এখনো দেখতে পারবেন ঘোড়ার যে প্রচলন, এই প্রচলনটা আছে। আগেরকার সময় রাজা বাদশারা বা নবাবরা এই ঘোড়ার গাড়িতে চলাচল করত। নবাব স্যার সলিমুল্লাহ যে ঘোড়া গাড়িতে বসে আছে, উনি হচ্ছে নবাব স্যার সলিমুল্লাহ, এবং হচ্ছে ঘোড়া চালক। আর ঘোড়া এখনো পুরান ঢাকার ঐতিহ্য হিসাবে ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়। আর পাশেই একটা আছে আহ ডিওরোমা গাড়ি, ঠিক আছে। এখানে নবাব স্যার সলিমুল্লাহ স্যার ডিওরোমা গাড়ি চালাচ্ছে, এরকম একটা আহ ভাস্কর্য তৈরি করা হয়েছে। আর তার পাশেই জাহাজ, ওই সময়কার জাহাজ, স্টিমার যেটাকে বলা হয়। আসলে নদীমাতৃক দেশে জাহাজ, স্টিমার চলবে, এটাই স্বাভাবিক। তবে ওই সময় বাংলার মতন রাজধানীতে এগুলা আসলে বিলাসবহুল হিসাবে ব্যবহৃত হতো। তো এটা হচ্ছে গৃহ সাজসজ্জার বা তৈজস্য জিনিসপত্র এখানে রাখা হয়। এই যে আমার সামনে যেটা দেখছেন, ঢাকনা, ধাতবের ঢাকনা, তাছাড়া সিরামিকের একটা বাটি, ধাতবের প্লেট। তারপর এই যে মাথায় রাজার গুরুজ লোহা, এটাকে গুরুজ বলে। বল্লম আছে, ফালাক আছে। তাছাড়া এই যে এই পাশে আরো আছে ঢাকনা, ল্যাম্প। তারপরে এটা বদনা, হ্যাঁ এটা বদনা। আর তারই পাশে রাখা আছে যুদ্ধ কুঠোর। এটা দিয়েই যুদ্ধ কুঠোর, মানে যুদ্ধ করতো সামনে নিয়ে। কিভাবে যুদ্ধ করতো আমি জানি না, হয়তো ছবি ভিডিও আপনারা যারা পুরান ছবি দেখেন তারা বলতে পারবেন ভালো করে। আর তার এই পাশে আছে জগ, এটা হচ্ছে জগ। আর এটা হচ্ছে ট্রফি, ধাতবের একটা ট্রফি। কিসের ট্রফি সেটা তো এখানে উল্লেখ করা নাই। আমি এখন প্রবেশ করছি নবাবদের শোবার ঘর, যেখানে নবাবরা বসবাস করতেন বা রাত্রি যাপন করতেন, বেডরুম যেটাকে বলা হয়। এই যে আমার পাশে যে দেখতে পাচ্ছেন বেডরুম, কাঠের বেডরুম। দেখেন আমরা এখন যে কাঠগুলো ব্যবহার করি বেশি দিন টিকে না, তবে দেখেন নবাব আমলের কাঠ এখনো টিকে রয়েছে কত সুন্দর করে। ওইটা হচ্ছে আলমিরা, বসার টেবিল বা চেয়ার যেটাকে বলে, এটা হচ্ছে খাট। কত সুন্দর একটা খাট, মানে দেখলেই বিমুগ্ধ হয়ে যাবেন। তাছাড়া ড্রেসিং টেবিল, নকশা, কত সুন্দর নকশা। হাম্মারখানা বা গোসলখানা, বাথটেব যেটাকে বলা হয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন নবাবদের বাথটেব যেটা। আর এই যে একটা কড়াই দেখতে পাচ্ছেন, এই কড়াইটায় পানি গরম করতো, এবং এই যে এটা দিয়ে পানি শরীরে ঢালা হতো এবং বাথটেব। আর ওই যে ওইখানে একটা ল্যাট্রিনের মতন যেটা আছে, আমরা যেটা বর্তমানে আধুনিক টয়লেট বলি, এটা আর কি সাথে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল। দুই পাশে দুটা কারাও দেওয়া ছিল। এবং আজকের মতন এখানে শেষ করছি আহসান মঞ্জিলের ভ্রমণ গল্প। এখানে আসলে আপনারা জানতে পারবেন নবাবদের ঐতিহাসিক ও নবাবদের চালচলন, নবাবদের
ব্যবহৃত জিনিসপত্র, আসবাবপত্র, নবাবরা কিভাবে এখানে থাকতেন, কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতেন, এই বিষয়ে সম্পূর্ণ আপনি নিজের চোখে দেখতে পারবেন আহসান মঞ্জিল আসলে। আমি রেকমেন্ড করবো যারা ইতিহাস ও ঐতিহ্য ভালোবাসেন তারা অবশ্যই আহসান মঞ্জিল আসবেন। সাথে বুড়িগঙ্গা নদী আছে, পাশে বসে আপনারা আড্ডা দিতে পারবেন। বন্ধু বান্ধব নিয়ে, পরিবার পরিজন নিয়ে আসার মতন একটা জায়গা। এখানে এরকম কোনো উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খল পরিবেশ নেই। অন্যান্য জায়গায় দেখা যায় যেরকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের একটা সমস্যা থাকে, পরিবার নিয়ে আসা যায় না, এখানে ওরকম সমস্যা নাই। তো আপনাদের রেকমেন্ড করবো আপনারা এখানে আসেন, ঘুরেন, দেখেন। এবং আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলের পাশে থাকবেন, আশা করি নিয়মিত